আদরিনী, আশুথিনী হাওলাদার, ছদ্মনাম। পর্ব -7। প্রায় 52 বছর আগে কাহিনীর শুরু। তুলিকা তিয়াসা যমজ দু বোন। তাদের যে রাতে জন্ম হয় সে রাতে তাদের বাবা আজমল মিয়া দীর্ঘদিনের পরকীয়া সঙ্গী নিজের আপন চাচাতো ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে ঘরে তুলেন। তুলিকা তিয়াসার মা মিসেস তাকলিমা বেগম সেদিন টাটু কোনো শব্দ না করে নিজের ঘর ছেড়ে দেন নতুন দম্পতিকে। এই ঘটনা জানাজানি হলে গ্রামের সবাই আজমল মিয়াকে এক ঘরে করে দেয়া হয়। তাকলিমা বেগমের বাবা তখন জীবিত থাকায় নিজের মেয়েকে সেখানে এক মুহূর্তও না রেখে যমজ দুই নাতনি সহ শহরে নিজ বাড়িতে নিয়ে যান। তাকলিমা বেগমও বাবার ইচ্ছেকে মান্য করে বাবার সাথে নিজ গৃহে চলে যান, প্রায় 5 বছরের সংসার জীবনের মায়া কাটিয়ে। আজমল মিয়াকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাই শহুরে বড় লোক বাবার একমাত্র মেয়ে হয়েও গরিব আজমল মিয়াকে ভালোবেসে নিজের রাজকীয় জীবন ছেড়ে তার কুঠিরে এসে ওঠেন। মিসেস তাকলিমা বেগমের বাবা তৌকির আহমেদ নিজের মেয়ের ভালোবাসাকে সম্মান করে তাকে আজমল মিয়ার সাথে বিবাহ দেন। তবে তার এখন বেশ আফসোস হয় সেই সিদ্ধান্তে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় বাবার সব সম্পত্তির মালিক মিসেস তাকলিমা বেগম হন। যমজ দুই মেয়ে, বাবা, মাকে নিয়ে কাটিয়ে দেন নিজের বাকি জীবন। তুলিকা তিয়াসা বড় হয়। তিয়াসা, তুলিকা মৌমিতা তিনজন ছিল এক আত্মা এক প্রাণ, শুধু আলাদা তিন শরীর। যাকে বলে জানে জিগার দোস্ত। যখন তারা ইন্টার প্রথম বর্ষে স্টুডেন্ট তখন তাদের পরিচয় হয় সাদিদের সাথে। মৌমিতার টিউটর ছিল অভিক আর অভিকের বন্ধু ছিল সাদিদ। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করে অভিক অ্যাডমিশন নেয় মেডিকেলে আর সাদিদ ঢাবিতে সিএসসি নিয়ে পড়ে। অভিক আর মৌমিতার প্রেমের সূত্র ধরে তাদের প্রায় দেখা হতো। সেখান থেকেই নতুন করে প্রণয় হয় তুলিকা সাদিদের। উচ্চ মাধ্যমিক শেষে মৌমিতার সাথে সম্পর্ক ছিন্ন করে অভিক কানাডা চলে যায়। তবে তাদের সব ঠিক ছিল। পরিবারকে জানিয়ে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু বাদ সাধে তিয়াসা সে সাদিদকে মাঝখান থেকে ভালোবেসে ফেলে। তুলিকা সাদিদের বিয়ের দিন সে সুইসাইড করতে যায়। তুলিকা জানতে পেরে বোনকে বাধা দেয়। বোনের জীবন রক্ষার্থে নিজ ভালোবাসা, নিজ সুখ ত্যাগ করে তার স্থানে তিয়াসাকে বিয়ের পিঁড়িতে বসায় সে। দুজন একরকম দেখতে হওয়ায় সমস্যা হয় না। তারা দুজন ছাড়াও তাদের নানা তৌকির আহমেদ সবটা জানতেন। রাজি হন না তিনি। তুলিকা নানাকে দিব্যি দিয়ে রাজি করায়। সে রাতে নিজেও ফ্লাইট ধরে আমেরিকা চলে যায় তুলিকা। নিজের ভালোবাসাকে বোনের সাথে দেখতে পারত না সে। না সাদিদের চোখে তার জন্য ঘৃণা দেখতে পারত। তারপর কেটে যায় 12 বছর। আম্মু। তিলাতের ডাকে ভাবনা থেকে বের হয় তুলিকা। চোখের কোণের জল মুছে বেলকনি থেকে বের হয়ে ঘরে যায়। দরজার সামনে ছেলেকে দাঁড়ানো দেখে মৃদু হেসে বলে, কিছু বলবে? তুলিকার মন খারাপ থাকলে বা তাদের উপর রেগে থাকলে তুমি করে সম্বোধন করে তাদের। দীর্ঘশ্বাস ফেকে তিলাত। আম্মুর চোখের দিকে তাকাতে পারে না তিলাত। আহত সে। কষ্ট হয় তার মায়ের চোখের কোণে চিকচিক করা জলটুকু দেখে। ইচ্ছে করছে আম্মু কে জড়িয়ে ধরে কাঁদতে। কিন্তু ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সে কাঁদতে পারছে না। ভিতরে কান্নাটাকে গিলে বলে, বসার ঘরে অভিক আঙ্কেল এসেছে। তুমি যাও, আমি আসছি। মাথা নাড়িয়ে নিজ ঘরে গিয়ে খিল আটকে দেয় তিলাত। মাথা জিমজিম করছে, একটু ঘুমাতে পারলে ভালো হবে। কিন্তু তা সম্ভব না। খানিক বাদে মেঘালয় আসবে। তারপর মৌমিতা। প্রতিবছর এই দিনটা এই নিয়ম ধরে চলে আসছে। ছোটবেলা থেকে দেখে আসছে সে। আজকের দিনে প্রথমে অভিক আঙ্কেল তাদের বাড়িতে চলে আসে। তার পিছু ধরে মেঘালয়, সবশেষে মৌমিতা আন্টি গম্ভীর মুখে এসে হাজির হবেন। হাসে তিলাত। হাসি থামিয়ে নিজের হাত কামড়ে ধরে ফুপিয়ে ওঠে। তাদের পরিবারটাও তো একটা সত্যিকারের সুখী পরিবার হতে পারত। সব দোষ তার গর্ভধারিণীর। যদি তিনি আজ বেঁচেও থাকতেন তাহলেও কখনো এ পরিবারে সুখ থাকত না। আর না, এখন আছে। সব দোষ এই একজনের। দুটো মানুষ বেঁচে থেকেও মৃত্যু তার জন্য। দুজনকে পাগলের মতো ভালোবেসেও আলাদা। একসাথে থেকেও মনের দূরত্ব হাজার হাজার মাইল। বাইকের পিছনের অংশ ধরে বসে আছে তিয়ানা। ভুলেও মেঘালয়কে টাচ করে না। টাচ করলেই দেখা যাবে জলে উঠবে। তাকে কাছে ঘেঁষতেও না করবে, আবার তাকে বাইকে করে নিয়েও যাবে। মুখ ভেঙচে দেয় তিয়ানা। যেতে চায় কে তার বাইকে? আজব লোক, সারাক্ষণ হামকি ধমকি দেয়, আমার কাজ ঘেঁষবিন না। তারপর নিজেই আসে যত সব। লুকিং গ্লাসে তিয়ানাকে দেখে মুচকি হাসে মেঘালয়। বাড়ি সামনে বাইক থামানোর পর নিজ ঘরে যায় তিয়ানা। এক নজর তিয়ানার যাওয়ার দিকে তাকিয়ে গ্যারেজের ভিতরে বাইক পার্ক করে তিয়ানার ঘরে উকি দিয়ে তাকে দেখে ঠোঁট কামড়ে হেসে তিলাতের ঘরে চলে যায় মেঘালয়। ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে তিয়ানা। বুকের মধ্যে টিপটিপ করছে। এতক্ষণ সে মেঘালয়ের সাথে এক বাইকে একসাথে ছিল। ভাবতেই শিউরে উঠে তিয়ানা। লজ্জা মিশ্রিত হাসি হেসে বালিশে মুখ লুকায়। ইদানিং মেঘালয়ের সাথে কথা বলতে তার দিকে তাকাতে লজ্জা লাগে তিয়ানার। অদ্ভুত অনুভূতি হয় তার। এই অনুভূতির ভবিষ্যৎ কি জানে না সে। সামনে কি হবে সেটারও ধারণা নেই তার। মেঘালয়কে কখনো জানাতে পারবে কিনা সেটাও জানে না সে। মেঘালয়ের রিয়াকশন কি হবে সেটাও জানে না সে। শুধু জানে সে ভালোবেসে ফেলছে মেঘালয়কে, তার জাত শত্রুকে। এভাবে আর কতদিন যাবে?
খাবার রেডি করছিল তুলিকা। মৌমিতার প্রশ্নে অবাক হয় তুলিকা, বিস্মিত কণ্ঠে বলে, আন্ডারস্কোর কি যাবে, কিসের কথার বলছিস? হাসে মৌমিতা হেসে বলে, আন্ডারস্কোর আমার থেকে লুকাচ্ছিস? বুঝতে পারছিস না কি জিজ্ঞেস করছি, নাকি না বোঝার ভান ধরছিস? চোখ নামিয়ে নেয় তুলিকা, মৃদু হেসে বলে, আন্ডারস্কোর যেভাবে গত 20 বছর গেছে। আন্ডারস্কোর কেন মেনে নিচ্ছিস? আন্ডারস্কোর আমি আমার শাস্তি পাচ্ছি। আন্ডারস্কোর আর কত? আন্ডারস্কোর যতদিন সাদিদ চাইবে। তুলিকার উত্তর। পলকহীনভাবে তুলিকাকে দেখে মৌমিতা। রাগ হয় তার, সাদিদের উপর না তুলিকার উপর। সারা জীবন অন্যের জন্যই ভেবে গেল মেয়েটা। কি দরকার ছিল সেদিন এভাবে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার? কি দরকার ছিল তিয়াসাকে নিজের জায়গাটা ছেড়ে দেয়ার? আবার কি দরকার ছিল 12 বছর পর ফিরে আসার? নিজের প্রাণপ্রিয় বান্ধবীদের এই পরিণতি মেনে নিতে পারে না মৌমিতা। কি দরকার ছিল তিয়াসার বোনের ভালোবাসা জেনেও সাদিদের দিকে হাত বাড়ানোর? সেই তো যার সংসার, যার ভালোবাসা, শেষ সব তার ই হলো। সেখানে তোর কোনো অস্তিত্ব নেই তিয়াসা। কি দরকার ছিল এটা করার? পর্ব -8। বেশ কয়েকদিন হলো তিয়ানা মেঘালয়ের সামনে যায় না। তাদের বাড়িতেও যায় না। মেঘালয় আসলে নিজের ঘর থেকে বের হয় না। ঘরে খিল দিয়ে থাকে। শত ডাকাডাকি করলেও বের হয় না। ঘরে মটকা মেরে পড়ে থাকে। মোট কথা সে অনশন করছে মেঘালয়ের সম্মুখে না পড়ার। তিয়ানার হঠাৎ ববলের বিষয়টা ভাবাচ্ছে মেঘালয়কে। তবে উত্তর মেলেনি, মেলার কথাও নয়। তার সম্মুখে আসেনি তিয়ানা। আসলে হয়তো গতিবিধি বোঝা যেত। শুধু মেঘালয় নয়, বাড়ির প্রত্যেক মানুষকে ভাবায়। তবে তারা মেঘালয়ের প্রতি রাগ ভেবে আমলে নেয় না। এই নিয়ে অবশ্য মায়ের অনেক ঝাড়ি খেয়েছে মেঘালয়। সে কি এমন করছে তিয়ানার সাথে যে তিয়ানা বাড়ি আসে না, তার সম্মুখে আসে না? মৌমিতার ধারণা অবশ্যই কিছু একটা করেছে মেঘালয়। ভেবে পায় না মেঘালয় সে কখন কি করলো। শাস্তি স্বরূপ মায়ের ফ্রি বকুইনি খেলো। এটা সিউর সে তিয়ানাকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে। প্রতিদিন একবার হলেও তিয়ানাকে দেখাটা তার কাছে নেশার মতো। সেখানে এতদিন হয়ে গেল সে তিয়ানাকে দেখছে না। চরম আকারে রাগ হয় মেঘালয়ের, এবং সে সিদ্ধান্তও নিয়ে ফেলে তার দ্বারা আর অপেক্ষা করা সম্ভব নয়। এরপর যা হবে তার ইচ্ছেতে হবে, এবং তা সবাইকে মানতে হবে। নিজের অদ্ভুত ব্যবহারে নিজের উপর বিরক্ত তিয়ানা, কিন্তু সেও বা কি করবে? মেঘালয়ের সামনে গেলে ভয় হয় তার। এই বুঝি মেঘালয় সব বুঝে গেল। মেঘালয় তার চোখের দিকে তাকালে মনে হয় এই বুঝি তার চোখ পড়ে মেঘালয় সব জেনে গেল। আর জেনে গিয়ে সবার সম্মুখে তার তুলতুলে নরম গালে ঠাডিয়ে চড় লাগিয়ে দিল। তখন তার সকল মানসম্মান সকলের সামনে পাঞ্চার হয়ে যাবে। খুব লজ্জা হয় তিয়ানার এটা ভেবে যে মেঘালয় তাকে বোন মানে বোন ভাবে। বাড়ির প্রতিটা লোক তাদের ভাই বোন ই মনে করে, সাথে পাড়ার সবাইও তাই মনে করে। সেখানে সে কিনা এত বড় একটা কাজ করে ফেলল, যা তার একদম উচিত নয়। যাকে বড় ভাইয়ের চোখে দেখা উচিত, যে ছোট থেকে বোনের মতো আগলে বড় করেছে, এমনকি তাকে ওয়ার্ন করত তার কাজ না ঘেঁষার। তাকে ভালোবেসে ফেলার মতো লজ্জাকর ব্যাপার হয়তো দ্বিতীয়টি আর নেই। বাড়ির সবাই জানতে পারলে তাকে খুব বাজে নির্লজ্জ মেয়ে ভাববে। কান্না পায় তিয়ানার এবং সে কাঁদে। ফ্যাস করে অনেকক্ষণ কাঁদে, তবে তার মন ভরে না তাতে। কি করবে ভেবেও পাচ্ছে না সে। কাকে বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। তার জীবনে মনের কথা শেয়ার করার মতো তেমন কেউ নেই তার ডায়েরিটা ছাড়া। আজ খুব আফসোস হয়, তার একজন বন্ধুর আফসোস হয়। সারা জীবন একজনের বন্ধু হয়ে কাটিয়ে দেওয়ার উপরও রাগ হয় তার। আরো বন্ধু থাকলে ক্ষতি কি এমন হতো? কষ্ট কমাতে বেঞ্চ খামছে ধরে তিয়ানা। বড় বড় নখগুলোর সাথে কাঁচা নখগুলোও ভেঙে গিয়ে রক্ত বের হয়। ব্যথায় কষ্টে মানসিক যন্ত্রণায় ফুপিয়ে কেঁদে দেয় তিয়ানা। পাশের খালি ক্লাসরুম থেকে কারো কান্নার শব্দে রুমের ভিতরে যায় অবন্তী। তিয়ানাকে অভাবে কাঁদতে দেখে বুকে ভিতর ধক করে উঠে তার। প্রিয় বান্ধবীকে এভাবে কাঁদতে দেখে সে তড়িঘড়ি করে তার কাছে ছুটে যায়। অবন্তীকে দেখে সব ভুলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিয়ানা। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারে তিয়ানা অপাত্রে নিজের দুঃখ দান করছে সে। অবন্তীকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় সে। অবন্তী এক হাতে বেঞ্চ খামচে ধরে অসহায় চোখে চেয়ে থাকে তিয়ানার যাওয়ার পথে। ঠোঁটের কোণে মেকি হাসি ঝুলিয়ে রিনির সামনে বসে আছে তিলাত। পাশে অবশ্য ভরসার হাত মেঘালয় আছে। সময় করে রেস্টুরেন্টে রিনির সাথে দেখা করতে আসছে দুজনে। মেঘালয়কে দেখে ভয় পায় রিনি, তবে নিজেকে বেশ সাহসী দেখানোর চেষ্টা করছে। কিন্তু মেঘালয়ের হাতের শক্ত থাপ্পড়ের কথা সে এই জীবনে ভুলবে না। শুধু প্রপোজ করে অনুমতি না নিয়ে জড়িয়ে ধরায় মেঘালয়ের হাতের রাম থাপ্পড় খেয়ে 4 দিন তার ঘাড় বেঁকা হয়েছিল। চাইলেও ভোলা সম্ভব নয় সে থাপ্পড়কে। আর চোখে বেশ কয়েকবার মেঘালয়ের হাতে দিকেও তাকায় রিনি। মোবাইলে দিকে তাকিয়ে থাকলেও আর চোখে রিনিকে দেখে মেঘালয়। রিনির গতিবিধি দেখে বাঁকা হাসে সে। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভয়ে শুকনো ঢোক গেলে রিনি পানির গ্লাস তুলে এক ঢোক খায়। হাত কাঁপছে, তার কপালে শনি আছে আজ। তিলাত নিশ্চিন্ত মনে খাবার খেয়ে যাচ্ছে, সাথে মিটমিটে হাসছে। আজ রিনির কপালে শুধু শনি না, রবি সোম বুধ শুক্র সব আছে, তবে মঙ্গল যে নেই তা তিলাত বেশ ভালো মতো জানে।
শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি এবার বুঝবে ঠেলা। গলা খাকারি দেয় মেঘালয়। ফোন প্যান্টের পকেটে রেখে আলসে দিয়ে ঠিক হয়ে বসে রিনির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে মেঘালয়। আন্ডারস্কোর শুনলাম তোমার নাকি ভিডিও ভাইরাল হইছে রিনি? পানি খাচ্ছিল রিনি। মেঘালয়ের কথায় বিষম খায় সে। মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে ভয়ে তিলাতকে একবার দেখে সে। তিলাত নিজ মনে খাবারের দিকে তাকিয়ে খাবার গিলে যাচ্ছে। মনে মনে তিলাতকে বিচ্ছিরি গালি দেয় রিনি। আমতা আমতা করে মেঘালয়কে বলে সে। আন্ডারস্কোর মানে? হাসে মেঘালয়, হেসে বলল। আন্ডারস্কোর হহুত হট আছো কিন্তু। পুরো শরীরারে জিলিক মারার মতো রূপ তোমার। তা এ নিয়ে জনের সাথে শুলে? অপমানে গলা ধরে আসে রিনির। রাগান্বিত চোখ নিয়ে কিছু বলতে যায়। তবে মেঘালয় তাকে বলার সুযোগ না দিয়ে তার সামনে ভিডিও ক্লিপ রাখে। বলল, আন্ডারস্কোর চিনতে পারছো? তুমিই তো। এখানে মোট 7টা ভিডিও আছে তোমার, তার মধ্যে আখিলের সাথেই 2টো, বাকি 5টা ভিন্ন ছেলেদের সাথে। ভিডিওগুলো দেখে জমে যায় রিনি। এইগুলো মেঘালয়ের কাছে কি করে? ভয়ে ভয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় ক্রূর হেসে তাকিয়ে তার দিকে আমতা আমতা করে বলল রিনি। আন্ডারস্কোর এগুলো তোমার কাছে কি করে? আন্ডারস্কোর সেটা জেনে তোমার কাজ নেই। কাজের কথা আসছি, আমাদের পিছু ছাড়ো, বিশেষ করে তিলাতের। না হলে এই যে তোমার নগ্ন সেক্সি ভিডিওগুলো দেখছো সবগুলো সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও হবে সামনের 10 মিনিটের মধ্যে। রিনি ভয়ে কাঁপতে থাকে। ভিডিও ভাইরাল হলে তার ইমেজ শেষ। বাড়িতে জানাজানি হলে বাবা বের করে দেবে ঘর থেকে। কিন্তু তিলাতকে ছেড়ে দিলে কি করে হবে? এত ছেলের সাথে তার রিলেশন ছিল। সবাই শুধু তার সাথে ফিজিক্যালি ইনলভ হতে চেয়েছে। এতদিনের রিলেশনে যা তিলাত চায়নি। তিলাত তার হাত অব্দি ধরেনি কখনো। সে যতই অন্য ছেলের সাথে শারীরিকভাবে মিলিত হোক, তারও এক্সপেকটেশন ছিল একটা ভালো ছেলের, যা তিলাত। এতদিন যত ছেলের সাথে সম্পর্ক ছিল সবাই প্লে বয়, যা তিলাত না। তাছাড়া তিলাত সোনার ডিম পাড়া হাঁস। ওর বাবার অনেক টাকা, ওকে কি করে ছাড়বে? কিন্তু উপায় নেই। সে যদি না মানে তার মান সম্মান সব শেষ। অনেক ভেবে হার মেনে নেয় রিনি। এমন টাকাওয়ালা মুরগি অনেক পাবে সে, কিন্তু নিজের ইমেজ নষ্ট করা যাবে না। এই ভিডিও ভাইরাল হলে তাকে মানুষ বাজে মেয়ে ভাববে। মনে মনে গালি দেয় যারা এই ভিডিওগুলো করছে তাদের। এমনকি তাদের দেখেও নেবে সে শপথও করে সে। বিশেষ করে আখিলকে। রিনি বলল, আন্ডারস্কোর ওকে, আমি মেনে নিলাম। তিলাতকে আর জ্বালাবো না, কলও করব না। ততক্ষণে তিলাত খাওয়া শেষ করে পানি খেয়ে বড় ঢেউক তুলে চেয়ারে গা এলিয়ে বসেছিল। আজ বেশি খাওয়া হয়ে গেছে খুশিতে। রিনির কথা এসে ফোড়ন কেটে বলে, আন্ডারস্কোর জ্বালাতে দিলে তো। মেঘের জন্য এখনো এই ভিডিও ভাইরাল হয়নি। না হলে তোর বাড়ি গিয়ে তোর বাপকে লাইভ ভিডিও দেখিয়ে আসতাম শাকচুন্নি। ফুঁসে ওঠে রিনি। হেসে বলে তিলাত, আন্ডারস্কোর ফোস করবি তো এই ভিডিও ভাইরাল। অনেক জ্বালাইছোস, এখন বইলা মনের জ্বালা মিটাইয়া নেই। শাকচুন্নি, ইবলিশের খালাতো বইন, শেওড়া গাছের পেতনি, মাত্র 5 মাসে আমারে আধমরা করছোস। তোর কপালে যেন তোর মতোই একটা প্লে বয় জোটে, শয়তান ছেমরি। রিনির মুখ হা হয়ে যায় তিলাতের গালি শুনে। জোরে হেসে দেয় মেঘালয়। সবশেষ আরও একটা কাজ করে তিলাত। রেস্টুরেন্টের সবার সামনে রিনির মুখে একদলা ফুতুক ছিটিয়ে তাকে প্রস্টিটিউট উপাধি দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। রেস্টুরেন্টের খাবার বিল আসে 6,000 টাকা। সেটাও রিনির ঘাড়ে দিয়ে চলে যায় 2 জনে। -9। তিয়ানা বাড়িতে একা। বাড়িতে কেউ নেই। তুলিকা নিজের অফিসে, সাদিদ, তিলাতও তাই। তিয়ানার ভার্সিটি বন্ধ, বাইরেও তেমন কাজ নেই, তাই আজকের দিনটা বাড়তে কাটাবে সে। আজকে বাড়িতে শুধু তার একার রাজত্ব। টিভিতে টাইটানিক মুভি চলছে, যেটা তার বেশ কয়েকবার দেখা। তবুও টাইটানিকের প্রতি মোহ কাটেনি তার। সোফায় আরাম করে বসে হাতে চিপসের প্যাকেট নিয়ে টিভিতে সম্পূর্ণ মনোযোগ তার। কিছুক্ষণ পর রোজ আর জ্যাকের কিসিং সিন, টানটান মুহূর্ত। তখন দরজা খোলার শব্দে উঠে দাঁড়ায় তিয়ানা। এমন সময় কে আসলো? ঘুরে মেইন ডোরে তাকিয়ে আটকে উঠে সে। ধপ করে কাউচে বসে পড়ে। বাঁকা হাসে মেঘালয়। ব্লেজারে লেগে থাকা ময়লা বা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে এটিটিউড নিয়ে কাউচের সামনে তিয়ানার সোজাসুজি এসে দাঁড়ায়। তিয়ানা ভীতু চোখে তাকে দেখছে। কাউচের দুপাশে হাত রেখে তিয়ানার দিকে কিছুটা ঝুঁকে মেঘালয়। কাটকাট চোখে তার চোখে চোখ রাখে। মেঘালয়ের চোখ দুটো ভূতের ফিল্মের দেখা দানবের মতো লাল টকটকে হয়ে আছে। সাথে লম্বা নাকটা লাল টকটকে হয়ে আছে। নাকের দিকে চোখ পড়তেই শুকনো ঢোক গিলে তিয়ানা। মেঘালয়ের নাকের উপর একটা তিল আছে। তিলের কারণে বেশি আকর্ষণীয় লাগছে তাকে। মেঘালয়ের লাল হয়ে যাওয়া নাকের প্রতি ভীষণ দুর্বলতা তিয়ানার। ইচ্ছে করে কামড় বসিয়ে দিতে। কখনো সুযোগ আসলে ইচ্ছেটা পূরণ করবে সে। শুকনো ঢোক গিলে তিয়ানা বলল, আন্ডারস্কোর মেঘ ভাইয়া আপনি? ধপ করে রাগ উঠে যায় মেঘালয়ের। ভাই, দেখা যাবে এই মেয়ে বিয়ের রাতে বাসর ঘরে উত্তেজিত মুহূর্তেও বলবে, মেঘ ভাইয়া আপনি কি করছেন? তাড়াভাবে উত্তর দেয় মেঘালয়। আন্ডারস্কোর কেন? অন্য কাউকে আশা করছিলি? উদ্ধৃতি চিহ্ন। আমতা আমতা করে বলল তিয়ানা।
আন্ডারস্কোর আপনি ঘরে ঢুকলেন কি করে? আন্ডারস্কোর ম্যাজিক। মেঘালয়ের উত্তর পছন্দ হয় না তিয়ানার। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভয়ে ভয়ে বলে, আন্ডারস্কোর ভাইয়া একটু দূরে গিয়ে দাঁড়ান। এভাবে ঝুঁকে কথা শেষ করতে দেয় না মেঘালয়। আগের থেকেও আরো কিছুটা ঝুঁকে ঝাঁঝ নিয়ে বলে, আন্ডারস্কোর দূরে যাব না। যদি আমার ইচ্ছে হয় তো এখন তোর কোলে বসবো আমি। উদ্ধৃতি চিহ্ন। মেঘালয়ের কোলে বসার কথা শুনে হাত পা গুটিয়ে নেয় তিয়ানা। উপরে উপরে হাত পা গুটালেও মনে মনে বলল, আন্ডারস্কোর বসুন না মেঘ ভাইয়া। আপনি আমার কোলেই বসুন, যখন ইচ্ছা বসুন। আমার কোল আপনার জন্য, শুধু আপনার জন্য সর্বক্ষণ উন্মুক্ত। তবে মুখে এই কথা বলার সাহস নেই তার। অবশ্য সাহস নেই বললে ভুল হবে। সাহস আছে কিন্তু বলে মেঘালয়ের শক্ত হাতের দামাং মার্কা চড় খেতে চায় না সে। তাই নিজ ইচ্ছেকে দমিয়ে রাখে সে। মুখে বলল, আন্ডারস্কোর আপনি কেন এসেছেন ভাইয়া? বাড়িতে কেউ নেই? আন্ডারস্কোর তোর বাড়িতে কেউ থাকলে আসা যাবে, না হলে আসা যাবে না। সেটা কোন আইনে লেখা আছে শুনি? আন্ডারস্কোর আমি তা বলিনি। আপনি তো ভাইয়া বা আব্বু আম্মু বাসায় থাকলে আসেন তাই বলছি। একক উদ্ধৃতি চিহ্ন। তিয়ানার থেকে সরে এসে তার পাশে কাউচে বসে মেঘালয় বসাতে তিয়ানা তার থেকে কিছুটা সরে বসে আর চোখে দেখে বলল, আন্ডারস্কোর তুই তো আছিস, অন্যরা না থাকলেও হবে। আমার দরকার তোকে। কিছুটা অবাক হয় তিয়ানা। তার কাছে মেঘ ভাইয়ের কাজ অবাক করা বিষয় বটে। বলল, আন্ডারস্কোর আমার কাছে কাজ? কি কাজ? আচমকা তিয়ানার হাতের বাহু ধরে তাকে নিজের কিছুটা কাছে টেনে বলল, আন্ডারস্কোর তোর কাছেই তো কাজ। হঠাৎ কোন ভূতে ধরছে তোকে? আমার সম্মুখে আসিস না কেন? তোকে কি আমি খেয়ে ফেলবো? এই ভয়টাই পাচ্ছিল তিয়ানা। তার সামনে না যাওয়ার কারণ জানতে চেপে ধরবে তাকে। আর তাই হলো। এখন কি করবে সে? বলল, আন্ডারস্কোর আমার ইচ্ছে হইছে তাই আসি না। তবে মনে মনে বলল, আন্ডারস্কোর আপনার সম্মুখে আসলে আমার পেট গুরুম গুরুম করে মেঘ ভাইয়া। বুকের ভিতর কেমন ধপাস ধপাস করে। আপনি যদি শুনে ফেলেন, আপনি যদি জেনে যান আমার এই পেট গুরুম গুরুম বুকের ভিতর ধপাস ধপাস শব্দের কারণ, তখন কি হবে? সে ভয়েই তো আপনার সম্মুখে যাই না আমি। তিয়ানার কথা খুব একটা বিশ্বাস হয় না মেঘালয়ের। তুখর দৃষ্টিতে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। তিয়ানার খুব অস্বস্তি হয় মেঘালয়ের এমন দৃষ্টিতে। লজ্জা লাগে তার। টাইটানিকে কিসিং সিন চালু হয়। টিভির দিকে তাকাতেই মেঘালয়ের চোখ বড় বড় হয়ে যায়। তিয়ানা ভয় লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলে। হাত দিয়ে মুখ ঢেকে ফেলে সে। মেঘালয় তিয়ানার হাত থেকে টিভির রিমোট এক প্রকার ছিনিয়ে নিয়ে টিভি বন্ধ করে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আন্ডারস্কোর ছি তিনু, তুই আজকাল এসব অ্যাডাল্ট মুভিও দেখিস? লজ্জায় কান্না চলে আসে তিয়ানার। এখানে অ্যাডাল্টের কি দেখলো মেঘ ভাইয়া? টাইটানিক ফিল্মে একটু আকটু ওসব ছাড়া আর কি অ্যাডাল্ট আছে? এমন ভাবে বলছে যেন সে এই জীবনে টাইটানিক দেখেনি। রাগে কান্না চলে আসে তিয়ানার এবং সে মেঘলয়ের সামনে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তিয়ানার হঠাৎ কান্নায় হতভম্ব হয়ে যায় মেঘালয়। তবে বেশিক্ষণ তা আমলে নেয় না। আদরে বাদর হওয়া তিয়ানার কিছুটা অভ্যাস বলা চলে ভ্যা ভ্যা করে যখন তখন কান্নায় ভেসে যাওয়া। তাই কিছু হয়নি এমন ভান ধরে কাউচ থেকে উঠে তিয়ানার ঘরে যায় মেঘালয়। এদিকে তিয়ানা ইতোমধ্যে মনে মনে শখ খানেক গালি দিয়ে ফেলছে মেঘালয় নামক বদটাকে, তার জাত শত্রুকে। মাঝে মধ্যে খুব আফসোস হয় তার, এমন একটা জল্লাদের প্রেমে কেন সে পড়ল। জল্লাদটা তো কখনো ভুলেও তার ভালোবাসা বুঝবে না। তার চেয়ে পাশের বাসার লিটনদার প্রেমে পড়ত সে। লিটদার সাথে প্রেম করত সে, তাও ভালো ছিল। লিটনদা কত কত রোমান্টিক চিঠি লিখে তার জন্য। চিঠি লিখে কখনো নৌকা, কখনো প্লেন বানিয়ে তার বারান্দায় ছুড়ে মারে। কি রোমান্টিক লিটনদার সাথে হ্যান্ডুও। অবশ্য জল্লাদ মেঘ ভাইয়ার দেখে কম। তাতে কি সুন্দর তো। তবে লিটনদা হিন্দু যদি মুসলিম হতো তাহলে তাকে একটা চান্স দেয়া যেত। বেচারা এখন তার বিরহে রোমান্টিকতা ছেড়ে বিরহের চিঠি লেখা শুরু করেছে। ভাবে তিয়ানা, এই বদটা তো জীবনে চিঠি কেন, রোমান্টিক কথা বলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তিয়ানার। কিন্তু এসব ভেবে কি হবে? মন দিয়ে ফেলেছে শয়তানটাকে। ফোঁস করে শ্বাস ফেলে তিয়ানা। টনক নড়ে তিয়ানার। মেঘালয় তার ঘরে গেছে। সর্বনাশ, আজ গেল, সব গেল। দৌড়ে নিজের ঘরে যায় তিয়ানা। তবে শেষ রক্ষা হয় না। লিটনদার দেয়া প্লেন চিঠি মেঘালয়ের হাতে বিচরণ করছে এখন। বেশ মনোযোগ সহকারে গম্ভীরভাবে প্লেনটাকে উল্টে পাল্টে দেখছে মেঘালয়। তিয়ানার দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ ফুটে যাচ্ছে আর মনে মনে দোয়া করছে যাই হয়ে যাক মেঘ ভাইয়া যেন চিঠিটা না পড়ে। কিন্তু তার সব দোয়াতে এক বালতি ঠান্ডা কনকনে পানি ঢেলে মেঘালয় খুব যত্ন নিয়ে প্লেনটা খুলে হালকা শব্দ করে চিঠিটা পনু ও তিনু, তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু। তুমি কেন দেখছো না? কেন ভালোবাসছো না? ও তিনু রে, কেন বোঝা না? আমার তিনু রে। কিছুক্ষণ আগে প্রশংসা করা লিটনদাকে খুব বিচ্ছিরি একটা গালি দেয় তিয়ানা। এমন বিচ্ছিরি একটা চিঠি লেখার জন্য, এবং সেটা মেঘালয়ের হাতে পড়তে হলো।
নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। পর্ব -10। চিঠি পড়া শেষে কপাল কুঁচকে ফেলে মেঘালয় টিয়ানার দিকে ফিরে গম্ভীর স্বরে প্রশ্ন করল, আন্ডারস্কোর, এটা কি? একক উদ্ধৃতি চিহ্ন। টিয়ানা ঠোঁট থেকে হাত সরিয়ে চুপসানো মুখে দরজার সাথে লেগে দাঁড়ায়। বাম ভ্রু কুঁচকে ফেলে মেঘালয় আগের থেকে কঠোর আর গম্ভীর স্বরে ধমকে জিজ্ঞেস করল, আন্ডারস্কোর, এটা কি? জিজ্ঞেস করছি না, এটা কি? ভয় ফুপিয়ে ওঠে টিয়ানা। কথা বলার চেষ্টা করছে সে, কিন্তু স্বর ভেজে আছে, ভয় বের হচ্ছে না তো। তাতে সে কি করবে? তার কি দোষ? টিয়ানাকে ফুপিয়ে উঠতে দেখে চোখ গরম করে তার দিকে তাকায় মেঘালয়। মেঘালয়ের দৃষ্টির মানে বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে টিয়ানা। কাচুমাচু কণ্ঠে বলল, আন্ডারস্কোর, লিটন দা। চোখ মুখ কুঁচকে ফেলে মেঘালয় বলল, আন্ডারস্কোর, লিটন দা কি? আন্ডারস্কোর, আমাকে লিটন দা এটা দিয়েছে। টিয়ানার থেকে দৃষ্টি ফিরিয়ে হাতে থাকা কাগজের কে একবার দেখে আক্রোশ নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে কাগজটাকে। অসহায় চোখে চেয়ে দেখে টিয়ানা। তার মনে হচ্ছে মেঘালয়ের কাগজটাকে না লিটনদাকে তার হাতে পিষ্ট করে ফেলছে। দুঃখ হয় টিয়ানার, ভারী দুঃখ হয় লিটনদার জন্য। এত সাধ করে ভালোবেসে চিঠি লিখল তার জন্য, সেই চিঠির অন্তিম যাত্রা দেখে তার দুঃখে কান্না আসছে। টিয়ানাকে এক পলক দেখে পায়ে ধপধপ আওয়াজ ফেলে বেকনিতে গিয়ে লিটনদার ঘর সোজা ছুঁড়ে ফেলে তার দিকে অগ্নি দৃষ্টি ফেলে বেরিয়ে চলে যায় মেঘালয়। শুধু তার ঘর না, বাড়ি থেকেও। সেদিনের পরের দিন টিয়ানার ঘরে বেকনিতে বড় পর্দা টেনে দেয় মেঘালয়। টিয়ানা দুঃখী মনে মুখ ভার করে সবটা শুধু দেখল। তার চেয়ে দেখা ছাড়া করণীয় কিছু ছিল না। মেঘালয় যা বলবে সেটাই মানা হবে। অন্তত তার ব্যাপারে বড় ভাই বলে কথা মানতে তো হবেই। তার ভালোর জন্যই তো করছে এসব। এটা টিয়ানার কথা নয়, তার মায়ের কথা যা তাকে শুনতে হয়েছে। তখন সে মনে মনে বলল, আন্ডারস্কোর, বড় ভাই না বলে জামাই বলতে পারো না? জামাই বইলা দেখো একবার, সব মাইনা নেব। তা তো বলবা না। তোমরা হলে গিয়ে অতিবদ্যর লোকের মেয়ে বাপের বন্ধুর ছেলেকে ভাইয়ের বন্ধুকে বিয়ে করতে চায় না, তারা জোর করে মাইয়া বিয়া দিতেছে। আর তোমাদের মাইয়া এক পায়ে খাড়াইয়া আছে, তা তো তোমরা দেখবা না। তোমরা তো জামাই না বড় ভাই বানাইয়া রাখছো। আমার কি ভাই নাই? ভাইয়ের বন্ধুর কিসের জন্য ভাই হওয়া লাগবো? প্রচলিত প্রথা ভাইয়ের বন্ধু ভাই না জামাই হয়, তা কি জানো না? একক উদ্ধৃতি চিহ্ন। তবে মনে মনে এসব চিৎকার করে বললেও বাইরে সে টু শব্দটি করতে পারল না। সে এসব বলল, আর তার মা তাকে ঠাস কয়েকটা ঝাঁটার বাড়ি দিল, তখন তার সম্মান শেষ। এরপর বেশ কিছুদিন মেঘালয়ের সাথে দেখা হয় না তার। মেঘালয়ও খুব একটা আসে না। নতুন হসপিটালে জয়েন করেছে, সারাক্ষণ ব্যস্ত মানুষ। তার খবর রাখার কি দরকার? সে তো বোন হয়, বন্ধুর বোন তো বোনই হয়। অন্য সব ভাইয়ের বন্ধুর মতো তো বন্ধুর বোন বউ হবে না। তার অতি চরিত্রবান ভাইয়ের বন্ধুর তো বোন সে। লহবর নিয়ে কি করবে? পরের দিনগুলো বেশ কষ্টে দুঃখে কাটে টিয়ানার। খুব করে দুঃখ হয় তার। মনে হচ্ছে দিনকে দিন সে মেঘরোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং সে রোগের একমাত্র ওষুধ হচ্ছে মেঘ নিজে। রাত 9টা বাজে ওষুধ কেনার জন্য বের হয়েছে অবন্তী। মায়ের ওষুধ শেষ, রাতে খাওয়ার পর খাওয়াতে হবে। একদিনও মিস যাওয়ার মতো না। খুব দরকার বলে এত রাতে বের হতে হচ্ছে তাকে। রাত 9টা খুব একটা গাঢ় রাত না হলেও তাদের মতো মধ্যবিত্তদের কাছে অনেক রাত। গলির শেষ মাথায় তাদের বাসা। গলির রাস্তার ল্যাম্পপোস্টের একটা লাইট ইদানিং জ্বলছে না, খুব বাজে একটা অবস্থা। বাজে ছেলেরা ওতো পেতে থাকে এ সময়। কিন্তু কিছু করার নেই, ওষুধ দরকার। যদি তার ভাইয়া বেঁচে থাকতো তাহলে হয়তো এত রাতে তাকে একা এভাবে বের হতে হতো না। দীর্ঘশ্বাস ফেলে মেইন রোডের কাছে একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ নেয় সে। বাবা ভাইয়া বেঁচে থাকতে তাদের কোনো অভাব ছিল না, এখনো নেই, তবে আগের থেকে আয় রোজগার কম। উচ্চ মধ্যবিত্ত বলা চলতো তাদের। একটা 5 তলা বিশিষ্ট বাড়ি আছে। বাবা ভাই মারা যাওয়ার পর বাড়ি ভাড়া দিয়েই চলছে তাদের মা মেয়ের। ওষুধ নিয়ে ফেরার পথে দূরে দুটো মেয়েকে দেখে থমকে দাঁড়ায় অবন্তী। তারা রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছে, একজন আর একজনকে লাগিয়েও দিচ্ছে। কিচ্ছুক্ষণ পরপর খিলখিল করে হাসছে দুজন। চোখ ভরে ওঠে তুলির, বুক হঠাৎ ভারী হয়ে আসছে। নিজের ভারসাম্য রাখতে না পেরে ফুটপাতে বসে পড়ে এক প্রকার হাউমাউ করে কেঁদে দেয় সে। খুব মনে পড়ছে টিয়ানা আর তার ফেলে আসা সেই সুন্দর দিনগুলোর কথা। কোথায় হারিয়ে গেল সে সবকিছু কেন তাকে হারাতে হয়? তার কি হারানো লগ্নে জন্ম হইছে? মেঘালয় তার খোঁজ না নিক, সে নেবে মেঘালয়ের খোঁজ। সেই ভান্নাতেই আজকের রাত মেঘালয়ের বাড়িতে কাটানোর প্ল্যান করেছে টিয়ানা। সবার খুব আদরের হওয়াতে এ বাড়িতেও তার নিজস্ব ঘর আছে। অবাক করা ব্যাপার হলো তার ঘরের ডেকারেশন আর মেঘালয়ের ঘরের ডেকারেশন এক। রুমের দরজার সামনে মাদুর থেকে শুরু করে আলমারি, খাট, ড্রেসিং টেবিল, দেয়ালের কালার সব এক। দুজনের ঘরও পাশাপাশি। নিজের ঘরে গিয়ে আলমারি থেকে নাইট ড্রেস বের করে ওয়াশরুমে যায় টিয়ানা। আলমারিতে তার জামা কাপড়ও রাখা আছে অনেক, নিজের বাড়ির থেকেও বেশি। প্রতিবার এসে কিছু না কিছু নতুন ড্রেস পাবে সে। হয়তো মাম্মিম বা পাপ্পি কিনে রাখে তার জন্য।
ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখতে বসে তিয়ানা। আজ আর কোনো ফিল্মে দেয়নি। দেখা যাবে আবার সেদিনের মতো লজ্জার কর ঘটনা ঘটে যাবে, তাই আর রিস্ক নেয়নি সে। বাড়ির প্রত্যেকেই হসপিটালে, শুধু দুজন ছাড়া একশে অন্যজন। রুমা রুমা মেঘালয়ের বাসায় থাকে। মৌমিতার হাতে হাতে ঘরের কাজ করে দেয়, নিজের পড়াশোনাও করে। রুমা এবার এসএসসি দেবে। রুমার সাথে তিয়ানার খুব ভাব, যাকে বলে গলায় গলায় মিল। বেশ রাত করে বাড়ি ফেরে সবাই। ঘরে ঢুকেই কোনো দিকে নজর না দিয়ে ফ্রেশ হতে যায় মেঘালয়। শর্টস পরে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বের হয় সে। খাটের কাছে এসেই তিয়ানাকে তার ঘরে ঘুমোতে দেখে বিস্মিত মেঘালয়। ঘুমের ঘোরে কি আবোল তাবলো দেখছে সে। চোখ ডলে আবার তাকায় সে। না, ভ্রম না, তিয়ানা সত্যিই তার ঘরে এবং তার বিছানায় রাজত্ব করে ঘুমিয়ে আছে। ঢোক গিলে তিয়ানার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায় মেঘালয়। তিয়ানার গেঞ্জি সরে গেছে, পেট দৃশ্যমান। রাগ হয় মেঘালয়ের। এত বড় হয়েছে তারপরও ঘুমের ঠিক নেই তিয়ানার। তিয়ানাকে এভাবে দেখে অস্বস্তি হয় তার। অন্যদিকে ফিরে তিয়ানাকে ডাকে, আন্ডারস্কোর আন্ডারস্কোর তিনু। তিনু ওঠ, এটা তোর না আমার ঘর। রাগে নিজের মাথার চুল খামছে ধরে মেঘালয়। তিয়ানাকে এখন না তুললে খুব বড় ভুল হয়ে যাবে। চোখহ বন্ধ করে নিজেকে শান্ত করে ফোঁস ফোঁস করে শ্বাস ফেলে তিয়ানার কাছে গিয়ে তাকে টেনে তুলে। হঠাৎ টানে ভয় পেয়ে যায় তিয়ানা। চোখ বন্ধ করে চিল্লিয়ে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর ভূত ভূত। আম্মু, ভাইয়া ভূত মেরে ফেললো আমাকে। মেজাজ খারাপ হয় মেঘালয়ের, ধমকে উঠে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর বদ মেয়ে চুপ। আর একবার চিল্লালে ভূতদের সাথে বেঁধে রেখে আসবো। আমার ঘুমম হারাম করে ভূত ভূত করছে মহারানী। ততক্ষণে তিয়ানা চোখ খুলে মুখ হাঁ করে মেঘালয়ের খালি শার্টলেস শরীরের দিকে তাকিয়ে আছে। মেঘালয় তিয়ানাকে হাঁ করে তার দিকে এভাবে চেয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। ধুম করে নিজের হাত দুটো মেয়েদের মতো করে শরীরে জড়িয়ে গা ঢাকার ট্রাই করে। আমতা আমতা করে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর অমন রাক্ষসীদের মতো তাকাইয়া আছোস কেন? খাইয়া ফেলবিনি। বড় ভাই হই, চোখ সরা। সরা চোখ। তোর দৃষ্টি তো ছেলেদের থেকেও তুখর। আমারে তো চোখহ দিয়ে ধর্ষণ করে ফেলবি। বদ মেয়ে।